স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। মহান 21শে ফেব্রুয়ারি আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ভরে 52 ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সেনাপ্রধান সহ রাজনৈতিক নেতারা। এবার ভিন্ন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গণ অভ্যুত্থানের পর প্রথম 21শে ফেব্রুয়ারি রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে 52 ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা মণ্ডলের সদস্যরা। 3 বাহিনীর প্রধানের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও প্রথম প্রহরে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সহ শ্রদ্ধা জানান রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই 24-এর গণ অভ্যুত্থানের তরুণরা আগামীর বাংলাদেশ তারা শহীদদের দায়বদ্ধতার জায়গা থেকেই তাদের যে স্বপ্নগুলো ছিল সেটা আলোকেই নতুন করে বিনির্মাণ করবে। 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। ফুল দেওয়া উপলক্ষেও কিন্তু এখানে মারামারি ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। আমরা আজকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সুশৃঙ্খলভাবে যখন পেয়েছি আমরা তখন ফুল দিয়েছি। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষ তার মাতৃভাষা প্রকাশ করতে পারবে। পরে ভাষার জন্য প্রাণ দেয়া সালাম বরকত রফিকদের শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং মায়ের ভাষা বিকৃতি রোধের পাশাপাশি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় ছিল এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবার কণ্ঠে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দেশ জুড়ে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার খবর জানতে চলে যাব আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, সকাল থেকেই তো আমরা দেখছিলাম বিভিন্ন শ্রেণী পেশা, ধর্মের মানুষের ভিড় নেমেছে শহীদ মিনার এলাকায়। এখন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ভিড় কেমন দেখছেন? ভিড় কি কিছুটা বেড়েছে সকালের চেয়ে? এবং যারা এসেছেন শ্রদ্ধা জানাতে তারাই বা কি বলছেন? ধন্যবাদ। আমি আছি সকাল থেকে শহীদ মিনারে। এখানে আমরা সর্বসাধারণের সাথে কথা বলতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে শহীদদের এই আত্মত্যাগ কিন্তু কখনোই ভোলার মতো নয়। এ নিয়ে আসলে কথা বলতে গেলে কথা বলে শেষ করার মতো এমন ভাষা খুঁজে পায়নি জনসাধারণ যারা এসেছেন তারা। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু বিভিন্ন বয়সে, ছোট থেকে বড় সবকিছু মিলিয়ে কিন্তু সব বয়সের লোকজনরা এখানে এসেছেন আমরা দেখতে পেয়েছি। তারা আমাদেরকে, যারা একটু সেই সময়কার ভাষা আন্দোলন দেখেছেন, তারা কিন্তু বলেছেন যে এই ভাষা আন্দোলন থেকে যখন ভাষা আন্দোলনের সেই মহত্ব এবং 71-এর মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগের বিষয়টি বাঙালি এতদিন হয়তো শুনেছে লোকমুখে, কিন্তু অনুধাবন করতে পারেনি, যে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সেটা তারা, এই দেশের জনগণ কিন্তু সেই স্বাদ পেয়েছেন। মায়েরা কিন্তু সন্তান হারানোর সেই ব্যথা, সেই বেদনা এবং রাত বিরাতে যে বাইরে থেকে ছাত্ররা দেশের জন্য, রাষ্ট্রের জন্য যে ত্যাগ দিয়েছেন, মায়েদের যে আঁচল পেতে রেখেছিলেন, তারপরেও সন্তানরা ঘরে ফিরে আসেনি, তাদের ত্যাগ এই প্রজন্মে যারা আছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন। এই জন্যই তারা বলছেন যে এবারের যে গণ অভ্যুত্থান তা কিন্তু মানুষদেরকে নতুন করে বুঝিয়ে দিয়ে গিয়েছে ভাষা কি জিনিস, এদেশের ছাত্র সমাজ কি জিনিস, যুব সমাজ, এবং দেশ যে কখনোই স্বৈর শাসকের বিরুদ্ধে থাকবে না, স্বৈর শাসকের দাবানলে থাকবে না। সেই দাবানল থেকে কিন্তু দেশের মানুষরা, যুব সমাজ, ছাত্ররা মিলে কিন্তু দেশকে রক্ষা করবে। বারংবার যতবারই শত্রুরা দেশে আসার চেষ্টা করুক, মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা
করা হয় না কেন বারবার কিন্তু রুখে দেওয়া হবে, এমনটাই কিন্তু এদেশের জনসাধারণ থেকে শুরু করে যারা আছেন সচেতন মহলের মানুষ সবাই কিন্তু একটাই প্রজ্ঞা দিচ্ছেন এবং বলছেন যে 52-র চেতনা থেকে ধরে রেখে 24-এর অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাই প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত নিয়ে যাবে এই দেশকে। বৃষ্টি, আপনি থাকুন সেখানে। আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আরও খবর আপনার মাধ্যমে জানবো পরবর্তীতে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল। অনেক যেতে চাই তার কাছে। অনেক, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থার এখন কি চিত্র দেখছেন? এবং আমরা যেমনটা বলছিলাম যে এবার ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে 21কে পালন করছে, উদযাপন করছে মানুষ। সাধারণ মানুষের ভাবনা জানাবেন। আজকে কিন্তু অমর 21শে ফেব্রুয়ারি, এই 1952 সালের এই দিনে কিন্তু ভাষার জন্য আন্দোলন করেছিল। সেই আন্দোলনে কিন্তু শহীদ রফিক বরকতেরা প্রাণ দিয়েছিলেন। তারই স্মরণে কিন্তু আজকে এই শহীদ মিনার প্রাণ সামিয়া আজকে কিন্তু অমর 21শে ফেব্রুয়ারি, আজকের এই দিনে 1952 সালে কিন্তু ভাষার জন্য প্রাণ দিয়েছেন শহীদ বরকত সহ আরো অনেকেই। তো আজকে কিন্তু শ্রদ্ধা ভরে জাতি স্মরণ করছে যে যারা এই দিনে শহীদ হয়েছেন। আমরা যদি শহীদ মিনার প্রাঙ্গণে দেখাই যে সকাল থেকে সূর্য উদয়ের পর থেকেই কিন্তু এই শহীদ মিনার এলাকায় ফুলের বেদি নিয়ে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা, এবং অনেকেই এসেছেন, তাদের অনেক শিশু সন্তান নিয়ে এসেছেন, তাদের বাবা মায়ের হাত ধরে এই জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এসেছেন। যে সব শোকই যে আপনার শোকে পরিণত হয় তা কিন্তু না, কিছু শোক থেকে যে অনুপ্রেরণা চেতনা হয় সেটি কিন্তু এই 21শে ফেব্রুয়ারি। কারণ এই দিনে আমাদের বিশ্ব দরবারে কিন্তু এই বাংলা ভাষার জন্য যে মানুষ প্রাণ দিতে পারে সেটি কিন্তু স্বর্ণাক্ষরে লিখিত হয়েছিল, এবং সেই ভাষা যে মানুষকে একটি আন্দোলনের রূপ নিতে পারে সেটি কিন্তু 1952 সালে বাংলাদেশিরা দেখিয়েছিলেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু এই যে বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সব কিছুর পেছনে কিন্তু এই 1952 সালের ভাষা আন্দোলনকে এই প্রেরণা হিসেবে ধরা হয়। তো এখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসছেন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসছেন, এই জাতির সূর্য সন্তান যারা আছেন তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি যে এই যে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আজও তারা স্মরণাক্ষরে স্মরণ করছেন। এবং গতকাল রাত 12:01 মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পরপরই কিন্তু রাত 12টার পরে কিন্তু এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। তারপর থেকে কিন্তু এখানে কিন্তু সর্বস্তরের জনগণ বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং এই শহীদ মিনার এলাকার যে আশপাশ এলাকা রয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি রাখা হয়েছে এবং শহীদ মিনারের যাতে নিরাপত্তা বা শৃঙ্খলা ঠিক থাকে এর জন্য কিন্তু স্কাউট সদস্যরা আছেন, তারা সারিবদ্ধভাবে লাইনগুলো নিয়ন্ত্রণ করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবং সকাল থেকে কিন্তু সারিবদ্ধভাবে সাধারণ মানুষেরা যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু সুন্দরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এখানে কিন্তু আমরা দেখেছি শুধু সাধারণ মানুষ আছেন না, বিভিন্ন যারা প্রতিবন্ধী রয়েছেন তারাও কিন্তু ফুল দিতে আসছেন, বিভিন্ন যারা অন্য ভাষাভাষী রয়েছেন দেশে এর বাহিরের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ফুল দিতে এই বাংলা ভাষাকে শ্রদ্ধা বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন। তো সামিয়া এই ছিল আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সবশেষ অবস্থা। পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। নিশ্চয়ই অনেক, আপনি থাকুন সেখানে। আমরা পরবর্তীতে আরো তথ্য আপনার মাধ্যমে জানাতে পারবো আমাদের দর্শকদের। ধন্যবাদ। ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান রুবেল, যেতে চাই তার কাছে। রুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ময়মনসিংহে আজকে অমর 21 উদযাপনের কি আয়োজন রয়েছে দিনভর, বিস্তারিত জানাবেন। গত রাত থেকে যে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে যে সাধারণ দর্শনার্থী যারা রয়েছে, সাধারণ মানুষের যে ভিড় নেমেছিল ওই ভিড় কিন্তু এখনো লেগে আছে। গতকাল রাত 12:01 প্রথম প্রহরে ময়মনসিংহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। এরপরে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এর
পরপরই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার। সকাল থেকে আমি দেখেছি যে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে এখানে সাধারণ মানুষের ভিড় দেখেছি। সবচেয়ে বেশি যারা এখানে ভিড় করেছে যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে কিন্তু এখানে লাইন ধরে তার সারিবদ্ধ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাছাড়াও দিনব্যাপী কিন্তু ময়মনসিংহে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছে। তবে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে, অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু মানুষের ভিড় কিন্তু কিছুটা কম লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহের যে শ্রদ্ধা নিবেদনের যে শ্রদ্ধা নিবেদন করার যে সময়, এটা কিন্তু অনেকটা কমে গেছে। কারণ যে বেলা কিন্তু 9টার উপরে বাজে। এখন পর্যন্ত সকালবেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহে প্রায় শেষ পর্যায়ে রয়েছে ময়মনসিংহের বিভিন্ন কর্মসূচি। তাছাড়াও দিনব্যাপী কিন্তু ময়মনসিংহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহের বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এখন কিন্তু ফেরার পথে। আর ময়মনসিংহের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে। এখানে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তদান কর্মসূচি এখানে কিন্তু পালিত হচ্ছে। এই ছিল ময়মনসিংহ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 21শে ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবর। রুবেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের আরো খবর জানবো আমরা। এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব, চলে যেতে চাই তার কাছে। সৌরভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাজশাহীতে এই মুহূর্তে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সর্বসাধারণের ঢল কেমন দেখছেন এবং দিনব্যাপী আর কি কি আয়োজন রয়েছে জানাবেন। রাত 12:01 থেকে শুরু হয়েছে রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা আসছেন শহীদ মিনারে, এবং তারা 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি আজকের দিনটিতে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ার পর বিভিন্ন ভাষাভাষী কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু কথা বলছেন, তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই রাজশাহী কলেজ কিন্তু একটি ঐতিহ্যবাহী কলেজ, যেখানে কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কিন্তু এখানকার মানুষ কিন্তু একটি শহীদ মিনার নির্মাণ করেছিলেন। যদিও সেই সময় শহীদ মিনার নির্মাণের কোনো ছিল না, ধারণা ছিল না, তারপরে শহীদ মিনার নির্মাণ করে তারা শ্রদ্ধা জানিয়েছিলেন, এবং পরদিন সকালেই কিন্তু এই শহীদ মিনারটি ভেঙে দিয়েছিল পাকিস্তানি বাহিনী। আমরা একটু কথা বলবো এখানে আদিবাসীদের, যারা জাতীয় আদিবাসী পরিষদের সদস্য, তার সঙ্গে কথা বলবো যে আসলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা নিজ নিজ মায়ের ভাষায় কথা বলার আপনাদের কতটা সুবিধা হলো এইটার পর? এটি হচ্ছে যে আসলে আমাদের যতগুলো আদিবাসী বাংলাদেশ প্রায় 50টা জাতিগোষ্ঠী যারা আছে তাদের প্রত্যেকটা অনেকের ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে আসলে এই ভাষাটা তাদের আসলে টিকিয়ে রাখা দরকার, এবং এটি নানানভাবে নানান সংস্থা চেষ্টা করছে, কিন্তু আসলে সরকারকে উদ্যোগ নিতে হবে আসলে এই ভাষাটা রক্ষা করার জন্য, তাহলে এই ভাষা টিকে থাকবে। নচেত কিন্তু আস্তে আস্তে এই ভাষা কিন্তু হারিয়ে ফেলবে, এবং হারিয়ে গেছে অনেকের জাতিসত্তার ভাষার। আমি এটি মনে করি যে আজকের এই দিনে থেকেই যে সরকার যাতে উদ্যোগ নেয় যে যাতে করে ভবিষ্যতে এই ভাষা যাতে করে সংরক্ষণ থাকে, না হলে কিন্তু এই ভাষা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না, আমি এটি মনে করি আর কি। সকল ভাষাই টিকে থাকবে আশা করছি। আপনারা নতুন প্রজন্ম কিভাবে পালন করছেন? ধন্যবাদ। আসলে শ্রদ্ধান্তে জানাই সকল শহীদদের প্রতি পরিচ্ছন্ন ভালোবাসা, এবং পরিচ্ছন্নতার মাঝেই পরিচ্ছন্ন হোক ভাষার ব্যবহার। আমরা সকালে বিজিক্লিন রাজশাহী তথা পুরো বাংলাদেশ আমরা একত্রিত হয়েছি তারুণ্যরা, এবং ভাষার যেন সঠিক ব্যবহার, পরিচ্ছন্ন ব্যবহার পুরো বছর জুড়ে থাকে, 365 দিনেই থাকে। আমরা এই বাংলা ভাষায় অর্জনের জন্য অনেক মা বোন শহীদদের রক্তের অর্জিত এই দেশটি এবং এই ভাষাকে অর্জন করেছি। এই বাংলা ভাষা দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এটা আমাদের মেসেজ। যেন ধন্যবাদ। শুনছিলেন সামিয়া, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, প্রভাত ফেরির মাধ্যমে তারা এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। সামিয়া, সৌরভ, আপনি থাকুন সেখানে। রাজশাহী জুড়ে আজ দিনভর যেসব আয়োজন থাকছে নিশ্চয়ই সেই খবর আপনার মাধ্যমে দর্শকদের আমরা পরবর্তীতে জানিয়ে দিব। ধন্যবাদ।
ঘোষণা থাকলেও সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে খুব একটা এগোনো যায়নি। এখনও অফিস, আদালত কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাধান্য পাচ্ছে ইংরেজি। বাংলার রায় দেওয়ার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টা না থাকলে বাংলা ভাষার প্রচলন বাড়ানো সম্ভব নয়। একই চাওয়ার কথা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বত্র বাংলা ভাষা প্রচলনে নানা উদ্যোগের কথা জানায়। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও যেন উপেক্ষিত বাংলা ভাষা, দৃষ্টি ঘোরালেই ইংরেজির ছড়াছড়ি। অথচ উচ্চ আদালত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড বা নামফলক বাংলায় লেখার নির্দেশনা রয়েছে, কিন্তু বিষয়টি মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বাংলা ভাষার প্রচলন বৃদ্ধিতে আইনের পাশাপাশি উৎসাহিত করতে হবে সবাইকে। সরকারি একটা প্রজ্ঞাপন হয়েছিল যে আমাদের দেশে এখন থেকে সমস্ত সাইনবোর্ড, যেটাকে আমরা বলি নাম ফলক, এই নাম ফলকগুলো যা আছে সরকারি হোক বেসরকারি হোক, আমরা প্রথমে বাংলায় লিখব, তার নিচে ইংরেজি লিখব, এবং এটা বাধ্যতামূলক। সেই প্রজ্ঞাপন এখনও বাতিল হয়নি, কিন্তু সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের কোনো উদ্যোগ রাষ্ট্র নিয়েছে বলে আমার জানা নেই, কোনো সময় নাই, নেওয়া হয়নি। তার মানেটা কি? সরকারি প্রতিষ্ঠানে যেয়ে দেখেন তারা মানছে না, তাদের প্রতিষ্ঠানের জায়গার মধ্যে দিয়ে বড় বড় হরফে ইংরেজিতে লেখা রয়েছে, কিন্তু তার আগে আমার মাতৃভাষার সুন্দর হরফগুলো আমরা বাংলায় লিখতে পারি। পৃথিবীর বেশ কিছু দেশ আছে যেখানে কিন্তু নিজেদের রাষ্ট্রভাষাকে আইন করেই বাধ্যতামূলকভাবে নাগরিকদের ওপর ব্যবহার করার জন্য জোর দেওয়া হয়। তো সেই ধরনের আপনারা আমাদের সরকারি দপ্তর, আদালত এবং ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের মধ্যে এই বাধ্যবাধকতাটা তৈরি করা, মানসিকতার মধ্যে সে পরিবর্তনটা আনা যে আমার ভাষা ব্যবহারে আমার কোনো লজ্জা নেই, আমার ভাষা ব্যবহারে আমার কোনো সংকোচ নেই। তবে সবচেয়ে আলোচিত বিষয় আদালতের ইংরেজিতে রায় নিয়ে। নানা আলোচনা ও আহ্বানের পর শুরু হয় বাংলায় রায় ঘোষণা, যার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা জটিলতা। সুপ্রিম কোর্টের এই বাংলা প্রচলনের জন্য যে লজিস্টিক দরকার, যে সাপোর্ট দরকার, যে প্রস্তুতি দরকার, সেটি না করলে সেটি করা সম্ভব না। ইংরেজিতে যে রায়টা দেওয়া হয় সেটি কিন্তু সুপ্রিম কোর্টের এই অ্যাপসের মাধ্যমে বাংলা রায়টাই আপনি হাতে পেতে পারেন। কাজে এছাড়াও ইতিমধ্যে কিন্তু আগে যে ১-২ জন রায় দিতেন বাংলায়, এটার সংখ্যা কিন্তু আরো অনেক বেড়েছে। আমাদের এগুলোর পরিবর্তন ঘটাতে হলে আমাদের এই উঁচু মানের বাংলা জাজমেন্ট দেওয়ার জন্য আমাদের ট্রেনিং এর প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হবে, নজিরগুলো ধীরে ধীরে ট্রান্সলেট করতে হবে। এটি একটি বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার মানসিক দন্যতা। আমরা মানসিকভাবে এমন সেট আপে পৌঁছে গিয়েছি যে ইংরেজি না হলে আমাদের একটা জায়গায় মনে হয় পৌঁছানো যাবে না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বাড়াতে নানা উদ্যোগের কথা বলছে। বাংলা ভাষা প্রচলন আইন হয়েছিল ১৯২৭ সালে, বাংলা ভাষা প্রচলন আইন নামে, মানে সর্বস্তরে যাতে বাংলা ভাষা ব্যবহৃত হয়, অফিস, আদালত, উচ্চ শিক্ষা ক্ষেত্রে সর্বত্র। তারপরেও ২০১২ সালে কিন্তু আবার আইন হয়েছে, ১৪ সালেও হয়েছে। এই যে মানে প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি, প্রত্যেকে সেই দরদটা থাকতে হবে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিতে মানসিকতার পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। একদিকে পর্যাপ্ত সরকারি বই ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব, অন্যদিকে পারিবারিক চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ঐতিহ্য। এতে বাধ্য হয়েই বাংলা ভাষার উপর নির্ভর করতে হচ্ছে। তবে তাদের শত বছরের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। শেরপুরের নালিতাবাড়ির এই নারী একসময় নিজের মাতৃভাষায় কথা বলতেন, কিন্তু সমাজের কটূক্তি, বঞ্চনা, সরকারি দপ্তরে হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভাষাগত অসুবিধার কারণে নিজের সন্তানদেরকে শিখিয়েছেন বাংলা। জন্ম হওয়ার পর থেকেই আমরা মাওলা মুখ থেকে এই ভাষা শুনিছে। শুধু কল্পনা রানী নয়, এই গল্প যেন শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরো সম্প্রদায়ের। নিজস্ব যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এইগুলা চর্চার অভাবে হারিয়ে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী শেরপুরে গারো, কোচ, বর্মন, হাজং, মারমা, ম্রো সহ 16টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় 21,000 মানুষের বাস। অথচ নিজের ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকা ও চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ভাষা ও সংস্কৃতি। কোচ, গারো, হাজং, বানাই এদের সংস্কৃতি রক্ষার জন্য একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করে, এবং সেই সাথে সরকারের আরও সদিচ্ছার প্রয়োজন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এসব ভাষা, সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব নয়, অভিমত গবেষকের। আমরা চাই প্রত্যেকটি আদিবাসীদের
আদিবাসী সম্প্রদায়ের তার ভাষা এবং সংস্কৃতি ধরে রাখবার জন্য সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করুক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। ভাষাটা শুধু বাংলা ভাষা না, প্রত্যেকেরই মাতৃভাষা সংরক্ষণের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন জাতীয় দিবস অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ক্ষুদ্র নৃগোষ্ঠীতে নাচ গান তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। এদিকে একই সরলরেখায় পটুয়াখালীর রাখাইনরা সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে তাদেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি। কোনো পাঠ্যক্রম না থাকায় রাখাইন শিশুরা ভুলে যাচ্ছে তাদের মাতৃভাষা। যদি প্রত্যেক পাড়ায় যদি আরো বাচ্চাদেরকে লেখাপড়া করাইতো তাহলে আমাদের ভাষাটা সংরক্ষণ করা যাইত। বিলুপ্তির হাত থেকে ভাষা রক্ষায় চান সরকারি ও বেসরকারি সহযোগিতা। যদি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়, সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে আশা করি বাংলাদেশ থেকে কোনো ভাষা হারিয়ে যাবে না। অন্যদিকে জয়পুরহাটে হারিয়ে যেতে বসেছে সাঁওতাল, মাহাতো, পাহান এবং ওরাও সহ ১৩ গোত্রের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি ভাষা সাদ্রি। শেখা ও চর্চার সুযোগ কমে যাওয়ায় প্রায় হারিয়ে গেছে ২ লাখ মানুষের মুখের ভাষা। তাদের অধিকাংশ এখন কথা বলে বাংলা ভাষায়। সাদ্রি ভাষা আমরা শুধু বাসায় শিখতে পারি বাবা মার কাছে, কিন্তু স্কুলে আসে শিখতে পারি না। আমি আদিবাসী মেয়ে হয়ে আদিবাসী ভাষা বলতে পারি না। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা সংরক্ষণ সম্ভব বলে মনে করেন তারা। সরকার যদি ভাষাটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিত তাহলে ভাষাটি সংরক্ষণ করা সম্ভব হতো। মায়ের ভাষায় কথা বলতে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এখন সময়ের দাবি। এজন্য এগিয়ে আসতে হবে সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও গবেষকদের, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলে ৩টি বাসে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে তেল আভিভের 2টি এলাকায় এ ঘটনা ঘটে, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর তেল আভিভ শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েল জুড়ে বাসগুলোতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এই ইস্যুতে নিরাপত্তা সভা ডাকার পরিকল্পনার কথা জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। আশাভঙ্গের দিনেও প্রত্যাশার কথা রাখলেন দুবাই প্রবাসী বাংলাদেশি টাইগার সমর্থকরা। বললেন পাকিস্তানে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তাদের যুক্তি, কন্ডিশনের সাথে মিল থাকায় সেখানে ম্যাচ জিতবে বাংলাদেশ দল। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচ হারায় ক্ষুব্ধ প্রবাসীরা। দুবাই থেকে শাহান পাপনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তদের ব্যর্থতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রবাসী টাইগার সমর্থকদের। অনেকেই প্রশ্ন তুললেন বাংলাদেশ দলের অধিনায়কের সামর্থ্য নিয়ে। ক্যাপ্টেন কোটাই খেলতে হবে এখন একটা পার্সনকে, এটা বাংলাদেশের আমি এটা বুঝি না। সবকিছু পরিবর্তন হয়েছে, এই জায়গাটা পরিবর্তন আসতেছে না কেন? Our captaincy in our Bangladesh teams, it's very badly they are playing. শান্তরে ক্যাপ্টেন্সি বাদ দিয়ে মেহেদী মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়ে তো আগামী ম্যাচে ইমনকে চান্স দেওয়া আমরা চাই এটাই। দর্শকের কাছে মাঠের খেলার হারের সংজ্ঞা কেবলই হার, জিততে না পারার ব্যাখ্যাও হার। তাই তো শুধু অধিনায়ক নন, অভিজ্ঞ মুশফিকের পারফরমেন্সও তুললেন কাঠগড়ায়। মুশফিক সর্বকালের সর্বপ্লেয়ার আসলে এটাই মানি। মুশফিকের আমি একসময় পুরো ফ্যান ছিলাম, কিন্তু বর্তমান মুশফিক চলে না। যে অবস্থা মুশফিক এভাবে চলে না। আমাদের টিম যে রিসেন্টলি এত খারাপ খেলবে আমরা জীবনে ভাবতে পারি নাই। বাঙালির কাছে ক্রিকেট মানেই আসমুদ্র আবেগ। গাটের পয়সা খরচ করে হার দেখার পরও তাওহিদ হৃদয়দের নিয়ে প্রত্যাশা পাকিস্তানে ঠিকই জিতবে বাংলাদেশ। আমার মনে হচ্ছে পাকিস্তানে ভালো পারফরমেন্স করবে, যেহেতু এশিয়ার ভিতরে ওয়েদারটা ভালো হবে। ডিউটি অ্যাবসেন্ট দিয়ে আসা, খেলা দেখা অনেক খরচ থাকে। তবে ঠিক আছে, যদি জিততে পারতো, ভালো খেলতে তো মনটা বুঝ দিতে পারতাম। পাকিস্তানে গেলে মনে হয় আমরা একটু ভালো খেলবো ইনশাল্লাহ। মাঠের খেলায় জয় পরাজয় অবধারিত একটা বিষয়, কিন্তু সেখানে ঘুরে দাঁড়ানো অথবা প্রতিরোধের সামর্থ্য যখন হয় প্রশ্নবিদ্ধ, তখনই ভক্তরা হয়ে ওঠেন বিক্ষুব্ধ। তাওহিদ হৃদয় এবং জাকের আলী ছাড়া আর কেউই হাল ধরতে পারেনি বাংলাদেশের, যার জন্য স্কোরটা হয়নি ৩০০ কিংবা ৩০০-র উপরে। সেটা যদি হতো তাহলে এই দর্শককে এভাবে মনমরা হয়ে চলে যেতে হতো না মাঠ থেকে। প্রবাসীরা সেরকমই আভাস দিলেন। শাহান পাপন, ডিবিসি নিউজ, দুবাই। অমর একুশে বইমেলায় চলছে শিশু প্রহর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশু কিশোরদের পদচারণায় মুখর শিশু কর্নার। আনন্দে মেতেছে সবাই। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুমা আফরোজ নীলিমা। নীলিমা, অমর 21শে ফেব্রুয়ারির দিনটিতে তো বইমেলায় যাওয়ার বিশেষ আকর্ষণ থাকে, তারপর আজ আবার শিশু প্রহর। শিশুদের মধ্যে নিশ্চয়ই বিশেষ আবদার ছিল এই দিনটিতে বইমেলায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। যারা সকাল সকাল শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন তারা নিশ্চয়ই সেখানে গেছেন। তারা কি বলছেন এবং শিশুদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ সামিয়া আপনাকে। আমি শুরুতেই
আমাদের দর্শক এবং শ্রোতাদের জানিয়ে দিতে চাই শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। আমি বর্তমানে অবস্থান করছি অমর 21শে বইমেলার যে প্রাণ কেন্দ্র, সেই প্রাণ কেন্দ্রে অর্থাৎ লেকপাড়ে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পিছনে মানুষের সমাগম কিছুটা কম, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সবাই শহীদ মিনারে ফুল দিয়ে এখানে সবাই সমবেত হচ্ছেন আস্তে আস্তে। এবং আমি আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে দিতে চাই, আজকে যেহেতু শুক্রবার তাই মেলা চলবে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এবং 11টা থেকে বেলা 1টা পর্যন্ত কিন্তু চলবে শিশু প্রহর। তাই আমি ডিবিসির যত ক্ষুদে দর্শক আছে এবং যত আমাদের শিশু দর্শক আছে তাদেরকে বলতে চাই, তাদের জন্য অবশ্যই আমন্ত্রণ থাকলো শিশু প্রহরে। তারা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে উপভোগ করতে পারে এবং আমরা অনেককে এখানে দেখছি তারা তাদের বাবা মার সাথে এসেছেন মেলা উপভোগ করতে। আমরা ঠিক সেরকমই একজন ক্ষুদে পাঠক এবং ক্ষুদে একজন দর্শকের সাথে এখন কিন্তু কথা বলবো। আপনি এখানে আজকে এসেছেন, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কেমন লাগছে পরিবারের সাথে ঘুরতে এসে? আলহামদুলিল্লাহ ভালো। কি কি বই কিনেছেন? আমি ভূতের গল্প কিনেছি, রূপকথার গল্প কিনেছি, কমিক্স কিনেছি, ধাঁধার বই কিনেছি। এবং আমি একজন অভিভাবক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনি আপনার শিশুকে কি বোঝাতে চাচ্ছেন? এটা যেহেতু আমাদের ইতিহাসের একটা অংশ। আজকের দিনে বোঝাতে যাচ্ছি যে এই আসলে আজকের দিনে তাৎপর্যটা কি কি ঘটেছে ইতিহাসে, আজকের দিনে বইমেলাটা কেন এখানে হচ্ছে বা ভাষা আন্দোলন বিষয়টা কি, এগুলোর জন্যই শহীদ মিনারে গিয়েছি কিন্তু শহীদ মিনারে ফুল দিতে পারিনি, বিভিন্ন সংগঠনের ভিড়ে বাচ্চাদের জায়গা হয়নি সেখানে। তারপর বইমেলায় নিয়ে আসলাম, বইমেলা ঘোরাচ্ছি, দেখাচ্ছি বিভিন্ন কিছু নতুন নতুন বইয়ের সাথে পরিচয় করাচ্ছি, এই তো। এটা চমৎকার একটি কথা বললেন, ইতিহাসের চর্চাটা বাংলাদেশে কেমন হচ্ছে, বাঙালির মধ্যে কেমন হচ্ছে, একজন অভিভাবক হিসেবে আপনার মতামতটা যদি একটু আমাদেরকে জানাতেন। ইতিহাসের চর্চা হচ্ছে কম বেশি সব জায়গায় হচ্ছে, এটা অভিভাবকের দায়িত্ব, বিভিন্ন যারা স্কুলে পড়ছে সেখানের দায়িত্ব, নিজ নিজ জায়গা থেকে বাচ্চাদেরকে হচ্ছে আমাদের ইতিহাস সম্পর্কে, ভাষা সম্পর্কে পরিচিত করাতে হবে, তাদেরকে শেখালেই তারা শিখবে। ওকে, ধন্যবাদ। আমরা কিন্তু খুব চমৎকারভাবে শুনে নিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুরু হয়েছিল, ইউনেস্কো শুরু করেছিল 1999 সালে এবং 17 নভেম্বর ঘোষণা করা হয়েছিল 1952 সালের বাংলাদেশ গঠন করা যে মাতৃভাষার জন্য যে লড়াই করেছিল সেটার অনুপাতে। এবং এই জন্য কিন্তু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, শুধুমাত্র বাংলাদেশেই না সারা দেশে। এবং সেই ছোঁয়া কিন্তু আজ লেগেছে অমর 21শে বইমেলায়। আমি বইমেলা থেকে আমার এই ছিল শেষ তথ্য এবং আমি এখনই ফিরে যেতে চাবো আমাদের ডিবিসির স্টুডিওতে সামিয়ার কাছে। সামিয়া। নীলিমা, আপনি থাকুন সেখানে, নিশ্চয় বইমেলার আরও তথ্য আমরা দিনব্যাপী আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।